টপিক। আচ্ছা, তো তো এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং অ্যান্ড অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং এই দুইটা জিনিস একই সাথে আমরা আলোচনা করি সাধারণত। তো আমরা এন্ড অফ লাইফ কেয়ার ডিসিশন এন্ড কেয়ারের সম্বন্ধে একটু জানি। একটা ইয়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ডেথ ইজ নট এক্সটিংগুইশিং দি লাইট, ইট ইজ পুটিং আউট অফ দি ল্যাম্প বিকজ দি ডন হ্যাজ কাম। এর চেয়ে আমাদের ধর্মগ্রন্থে যেটা বলা আছে, আমরা যেটা সচরাচর ইসলাম ধর্মে করলে নাফসুন জায়কাতুল মউত, এটা আমরা বলে থাকি। তারপরে মানে এভরি সোল উইল টেস্ট ডেথ, অর্থাৎ সকল প্রাণী মৃত্যুবরণ করবে। এরপরের অংশটুকুতে আছে সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে, স্রষ্টার কাছে ফিরে যেতে হবে। তো বাইবেলও এরকমটা আছে, দের ইজ এ ওয়ে দ্যাট সিমস রাইট টু এ ম্যান বাট ইটস এন্ড ইন দ্য ওয়ে অফ ডেথ। আমি ইয়ে তো খুঁজছিলাম, শ্রীমদ্ ভগবদ গীতা, আমিও তাড়াতাড়ি সংগ্রহ করতে পারি নাই, তার জন্য ওখান থেকে আমি কোনো কোটেশন দিতে পারিনি। আমরা তো সবাই এটা বুঝি যে সব মানুষ, সব প্রাণী, সব কিছুই এক সময় চলে যাবে, কাজেই তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেতে পারে, এইটাই আমাদের চাওয়া। তা আমরা এর জন্য সবাই সবার জন্য চেষ্টা করব। ইটি প্যালিয়েটিভ কেয়ারের একটা উম, প্রতীক, যে একজন লাইফ থ্রেটেনিং ইলনেসের পেশেন্টের পাশে আমরা সবাই আছি, তার বিদায়ের সময়, তার মৃত্যুর সময়, তার শেষ সময়ে থাকবো, এটি আমাদের মনোগ্রাম। তো হোয়াট ইজ এন্ড অফ লাইফ অ্যান্ড সিমটমস এট দি এন্ড অফ লাইফ, কেয়ার প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, গোলস অফ এন্ড অফ লাইফ অ্যান্ড কনসেপ্ট অফ গুড ডেথ, এই জিনিসগুলোই আমরা আলোচনা করবো আজকে। এন্ড অফ লাইফ কাকে বলে? সাধারণত জীবনের শেষ মুহূর্তের যখন চিনি চলে যাবেন, এর পূর্ববর্তী 1 বছরকে এন্ড অফ লাইফ বলে, সোজা সোজা কথা। ডিফাইন অ্যাজ দি লাস্ট 6 মান্থস টু 1 ইয়ার। কেউ কোনো কোনো দেশে 6 মান্থস বলে, কোনো কোনো দেশে 1 বছর বলে, কোনো কোনো দেশে 3 মাস, লাস্ট 3 মাসকেও বলে। অব লাইফ অব এ পার্সন সাফারিং ফ্রম ইনকিউরেবল লাইফ লিমিটিং ইলনেস, যে যে রোগটা ভালো হবে না এবং জীবনকে সীমিত করছে, এরকম একটা ডিজের শেষ 6 মাস বা শেষ 1 বছর অথবা শেষ 3 মাসকে এন্ড অফ লাইফ বলে। এই এন্ড অফ লাইফে আমার যে কেয়ার নিব, সেটা হলো এন্ড অফ লাইফ কেয়ার। আর তখন যে পরিকল্পনা করব, এটা এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং। এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং। তো আমরা এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং সম্পর্কে জানবো। আমাদের আরেকটা বইয়ের মধ্যে এন্ড অফ লাইফ সম্পর্কে বলছে, the end of life or terminal phase is defined as the period when day-to-day deterioration, particularly the strength, appetite, awareness, are occurring. অক্সফোর্ড টেক্সট বুকে এই কথাটা বলছে। আচ্ছা, আমরা এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং যদি বলি, এটা কি জিনিস? মানে এন্ড অফ লাইফ শেষ শেষ 6 মাসে আমরা আছি, তখন আমরা যে পরিকল্পনা করব, এটা হলো একটা ডিসকাশন অ্যাবাউট পেশেন্টস উইশেস অ্যান্ড গোলস, তার ইচ্ছা এবং তার লক্ষ্য, এজ দি এন্টার ইন দি লাস্ট ডেজ, উইকস অর ফিউ মান্থস অফ লাইফ। শেষ সময়ে, শেষ কয়েক মাস, কয়েক সপ্তাহ বা কয়েক দিনের মধ্যে যখন পৌঁছে যায়, তখন তার যে ডিজায়ার এবং গোলস, এইটা নিয়ে যে আলোচনা রোগী এবং তার কেয়ার গিভারের সঙ্গে, এইটি এন্ড অফ লাইফ কেয়ার ডিসকাশন। এই এন্ড অফ লাইফ কেয়ার ডিসকাশন আমরা কি করি? আমরা ওনার সিমটম ম্যানেজমেন্ট সম্বন্ধে আলোচনা করি, নিউট্রিশন, হাইড্রেশন, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল সাপোর্ট এবং কোঅর্ডিনেশন অফ কেয়ার, এবং তিনি কোথায় চিকিৎসা নিতে চান, হাসপাতালে অথবা বাড়িতে অথবা নার্সিং হোমে, নার্সিং হোম মানে ক্লিনিকে, এই সম্পর্কে আমরা ওনাদের সঙ্গে আলোচনা করি। কেয়ার গিভার এবং পেশেন্ট দুইজনই এতে থাকতে পারে। তো আমাদের সেটিংয়ে সাধারণত অনেক সময় পেশেন্ট এই আলোচনায় অংশ নিতে পারে না, বা পেশেন্টের অ্যাটেন্ডেন্সরা আলোচনায় অংশ নিতে দেয় না, কাজে আমরা পেশেন্টের যে কেয়ার গিভার থাকে, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনাটা করি। এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং, এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং। এন্ড অফ লাইফ হলো শেষ 6 মাস, তখন যে সেবা দিব, এন্ড অফ লাইফ কেয়ার। আর এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং হলো যে আলোচনা করব তার আত্মীয় স্বজন এবং রোগীর সঙ্গে অ্যাবাউট হিজ নিউট্রিশন, হাইড্রেশন, সিমটম ম্যানেজমেন্ট, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল সাপোর্ট এবং কোঅর্ডিনেটেড কেয়ার, এটি এন্ড অফ লাইফ কেয়ার। তো এই জেনারেল ইন্ডিকেটর এন্ড অফ লাইফ, কখন আমরা এন্ড অফ লাইফ কেয়ার শুরু করব?
ইনক্রিজিং কমপ্লেক্স সিমটম বার্ডেন, যখন একটা ইনকিউরেবল ডিজিজ রোগীর সিমটমস দিন দিন খালি বাড়তি আছে, যেমন ধরেন আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছে, খেতে পারছে না, প্রস্রাব হচ্ছে না, পায়খানা হচ্ছে না, শরীরে পানি এসে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিংটা শুরু করবো এবং ইয়ে করব। লাস্ট 6 মাসের মধ্যে আসলেই আমরা শুরু করবো। ডিক্রিজিং রেসপন্স টু ট্রিটমেন্ট, ট্রিটমেন্টে তেমন কাজ হচ্ছে না। ইনক্রিজিং ডিপেন্ডেন্স অ্যান্ড নিড ফর সাপোর্ট, উনি উঠতে পারে না, বসতে পারে না, সাপোর্ট ছাড়া কিছুই করতে পারে না, তখন ওনার দরকার এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং শুরু করা। রিপিটেড আনপ্ল্যান্ড হসপিটাল অ্যাডমিশন, কিছু কিছু রোগী আছে মোটামুটি ভালোই ছিল, হঠাৎ করে এই প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর হসপিটালে ভর্তি হয়, যে কোনো ডায়াগনোসিসেরই হোক, তো ওই পেশেন্টের আসলে এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং শুরু করার দরকার। আনএক্সপেক্টেড সিরিয়াস ইভেন্টস লাইক ফল অথবা বেরিবমেন্ট কেয়ার, হঠাৎ করে মানে একটা পেশেন্ট ভালোই ছিল মোটামুটি, হঠাৎ করে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে তার প্রস্রাব পায়খানা সব বন্ধ হয়ে গেল এবং শ্বাসকষ্ট ইত্যাদি ইত্যাদি শুরু হলো, তীব্র ব্যথা, তখন ওনার এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং দরকার। অর্গান ফেলিওর, যেমন কিডনির ক্রিয়েটিনিন গ্র্যাজুয়ালি বাড়ছে, শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, হার্ট ফেলিওর হচ্ছে, পায়ে পানি আসছে, শ্বাস কষ্ট হচ্ছে, তখন আমরা এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং আমরা শুরু করে দিব। তো ডিজিজ স্পেসিফিক ইন্ডিকেটর, যেমন ক্যান্সারে আমরা কখন এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিংটা করব? পারসিস্টেন্ট সিমটম অ্যান্ড স্পেন্ডিং মোর দেন 50% টাইম ইন দি বেড, বিছনায় 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বা 12 ঘন্টার বেশি যদি শুয়ে থাকে, তখন এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিংটা শুরু করতে হবে। ওনার সঙ্গে আলোচনা, ওনার এবং ওনার আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা শুরু করতে হবে। হার্ট ফেলিয়ারের পেশেন্টের মোর দেন 3 অ্যাডমিশন ইন 6 মান্থ, 6 মাসের মধ্যে 3টার বেশি অ্যাডমিশন নিলে বুঝতে হবে যে পেশেন্ট টার্মিনাল কন্ডিশনে পৌঁছে গেছে এবং এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিংটা শুরু করা দরকার। অথবা একটা অ্যাডমিশন মোর দেন 75 ইয়ার্স, অথবা হাইপোনেট্রিমিয়া, সোডিয়াম কমে গেলে, অথবা হাইপার টেনশন যদি আনকন্ট্রোল থাকে। সিওপিডির পেশেন্টকে, এগুলা ক্যান্সার ছাড়াও যে নন ম্যালিগনেন্ট কন্ডিশন, ব্রেথলেসনেস আফটার ওয়াকিং অফ 100 মিটার, 100 মিটার হাঁটলো, তারপরে এত শ্বাসকষ্ট শুরু হলো যে ওনাকে একদম নিউবুলাইজেশন বা অক্সিজেন দেওয়া লাগলো, এবং অক্সিজেন থেরাপি দিয়েও তেমন ভালো করা যাচ্ছে না। অথবা 3টা অ্যাডমিশন যদি 1 বছরের, লাস্ট 1 বছরে লাগে, তখন তাকে এন্ড অফ লাইফ কেয়ার দেওয়া দরকার। অর্থাৎ তাকে এবং তার আত্মীয় স্বজনকে জানানো দরকার যে তিনি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন, হয়তো বা উনি আমাদের মধ্যে বেশি দিন নাই, যে কোনো সময় চলে যেতে পারেন। কাজে মানসিক, সামাজিক, শারীরিক সব ধরনের প্রস্তুতি যেন থাকে। অনেক সময় আনফিনিশড বিজনেস থাকে, যে উনি চাচ্ছিল ওনার ছেলে মেয়েদের কিছু জমি ভাগ করে দিবে, কোনা কোনো ডোনেশন টোনেশন করবে, ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলোর জন্য ওনাকে প্রস্তুত হওয়ার সময় দেওয়া দরকার। এন্ড অফ লাইফ কেয়ার ডিসকাশন শুড আইডেন্টিফাই দেয়ার কনসার্ন, তাদের উদ্বেগ কি কি জন্য, দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ইলনেস অ্যান্ড প্রগনোসিস, এই যে ক্যান্সার বা অন্য একটা হার্ট ফেলিওর হলো, এটার আলটিমেট ফেট কি এবং প্রগনোসিস কতদিন সাধারণত ভালো থাকতে পারে। তো এন্ড অফ লাইফ কেয়ার তো আমরা বলছি 6 মাস, তার কাজে 6 মাসের ভিতরেই সাধারণত প্রগনোসিস হইলে আমরা এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিংটা শুরু করি। পার্সোনাল গোলস অফ কেয়ার, ওনার কিছু ইচ্ছা আছে কিনা যে উনি এই চিকিৎসা নিতে চান, ওইটা নিতে চান বা ওইটা নিবেন না, তখন আমরা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন ইউজুয়ালি এন্ড অফ লাইফ কেয়ারে করি না। ইম্পর্টেন্ট ভ্যালুজ ইনক্লুডিং কালচার, রিলিজিয়াস অর স্পিরিচুয়াল প্রিফারেন্স, এই পেশেন্টের যদি কিছু কালচারাল ইচ্ছা থাকে, রিলিজিয়াস ইচ্ছা থাকে, আমরা চেষ্টা করি ওটা যেন উনি ফুলফিল করতে পারেন। এমনকি অনেকেই চায় যে আমি জীবনের শেষ প্রান্তে যেন মানুষের কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আস্তাগফার, আমরা তওবা যেটা মুসলিম সমাজে প্রচলিত, যেগুলো করতে পারি, সেগুলার একটা সুযোগ যেন উনি পায়, এটা ওনাকে মনে করিয়ে দেয়া, ওনার আত্মীয় স্বজনকে মনে করিয়ে দেয়া। না হয় দেখা গেল হাসপাতালে আস্তে আস্তে বেডে মারা গেছে, কেউ বললো না, উনি হয়তো মনে মনে চাচ্ছিল যে একটু কলেমা পড়বেন, আস্তাগফার পড়বেন, একটু ক্ষমা চাবেন মানুষদের কাছে, তো সেটা করলো না। তো প্যালিয়েটিভ মেডিসিনে এই জন্য একটা স্পিরিচুয়াল লিডার থাকে, তিনি এইসব সম্পর্কে সাধারণত এন্ড অফ লাইফে মনে করায় দেন, এবং ওনার ধর্মীয় শরীফুল যে, একটু বলে। হ্যাঁ, ধর্মীয় যে মনোভাবগুলা, এগুলা ওনাদেরকে বলে দেওয়া হয়, যদি উনি আস্তাগফার পড়তে চায়, যদি তৌবা করতে চায়, যদি শুক্রবার। ক্ষমা চাইতে চায়, এইগুলা সম্পর্কে সাধারণত বলে দেওয়া হয়। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা। জি স্যার, আচ্ছা, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আচ্ছা, তাহলে আমরা দেখলাম তাদের কনসার্ন, তাদের উদ্বেগ, তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ দি ইলনেস এবং তার প্রগনোসিস, এটা আলটিমেটলি কতদিন কি হতে পারে, প্রগনোসিস আমরা আংশিক রাফলি বলতে পারি। এবং তাদের গোল অফ কেয়ার, তাদেরকে কি চিকিৎসা দেবো। অনেক সময় বড় বড় হাসপাতালে ভর্তি হয়, যেমন আমাদের বঙ্গ মেডিকেলে একদম টার্মিনাল ক্যান্সারের পেশেন্টটা এসে ভর্তি হয়ে কয়, আমি বড় হাসপাতালে ভর্তি হয়েছি, নিশ্চয়ই আমি ভালো হয়ে বাড়ি যাব। কিন্তু আসলে তো ভালো হওয়ার মতো নাই। একটা ক্যান্সার ধরেন মাল্টিপল জায়গায় মেটাস্টেসিস হয়েছে, লাঙে মেটাস্টেসিস হয়েছে, ব্রেইনে মেটাস্টেসিস হয়েছে, কিন্তু রুগীর আত্মীয় স্বজন কিন্তু চায় যে এমন কোনো চিকিৎসা দেন যেন আমার বাবার ব্রেনটা ভালো হয়ে যায়, লাংটা ভালো হয়ে যায়, পেটের ক্যান্সারটা ভালো হয়ে যায় ইত্যাদি। তাদের ডিজায়ারের তো শেষ নাই, থাকবে। কিন্তু আমাদেরকে এটা আস্তে আস্তে কমিউনিকেশন করে ছোট করতে হবে, ঠিক করতে হবে। অ্যাগ্রিমেন্টস অন গোল ফর ফার্দার ট্রিটমেন্ট, আমরা কি কি ট্রিটমেন্ট দিব, ফোকাসিং অন হোয়াট দি ক্যান ডান টু সাপোর্ট দি পেশেন্ট টু লিভ ওয়েল, ভালো থাকার জন্য কি কি সাপোর্ট আমরা দিতে পারি। ইন্ডিকেটিং অন হোয়াট উইল বি অব নো বেনিফিট, যেমন কোন কোন জিনিসে কোনো বেনিফিট পাবে না, সিপিআর দিলে কোনো বেনিফিট পাবে না। এমনকি অনেক লং টার্ম ওষুধ আছে, যেমন ধরেন কোলেস্টেরলের জন্য আমরা স্ট্যাটিন দিই, এইটা দেওয়ার জন্য বেশি দরকার নাই। তখন এই যে আমরা অ্যাসপিরিন বা এই জাতীয় ওষুধ দিই, এইগুলা দেওয়ার মানুষ বাঁচবে আর 10 দিন 5 দিন। তো এই অ্যাসপিরিন দিয়ে কবে তার হার্ট অ্যাটাক কমাবে? কাজে এইগুলা আননেসেসারি ড্রাগ যত কমানো যায়, এমনকি অ্যান্টি ডায়াবেটিক এজেন্টও আস্তে আস্তে কমায় ফেলার কথা বলা হয়। ডিসকাসিং whether hospital admission would be appropriate if there is further deterioration, এই সব পেশেন্টকে তো হাসপাতালে ভর্তি রাখা যাবে না। পেশেন্ট কিছু কিছু বাড়িতে থাকবে, এবং হসপিটাল অ্যাডমিশন নিলে ওনার কোনো রিভার্সিবল ফ্যাক্টর আছে কিনা, যেটা আমরা চিকিৎসা করতে পারবো। কিছু রিভার্সিবল ফ্যাক্টর আছে, যেমন ধরেন হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অথবা খুব বেশি অ্যাসাইটিস, খুব বেশি প্লোরাল ইফিউশন হয়েছে, এইগুলা হয়তো একটু কমানো যাবে। এগুলোর জন্য একটু হসপিটাল অ্যাডমিশন করা যাইতে পারে। তারপরে পানি বের করে ফেললে প্লুরালিফিকেশন বা অ্যাসাইটিসের, এরপরে আস্তে আস্তে বুঝে শুনে আবার ছুটি দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া যায়। কারণ হাসপাতালে তো এত বেড নাই যে সব এন্ড অফ লাইফের পেশেন্টকে অ্যাডমিশন নেওয়ার মতো। আমাদের এন্ড অফ লাইফের পেশেন্ট সারা বাংলাদেশে অন্তত 6 লক্ষর বেশি আছে। আর আমাদের টোটাল হসপিটাল বেড সব মিলে, মেডিসিন, সার্জারি, গাইনি, আইএনটি মিলে মাত্র 40,000। আর প্যালিয়েটিভের জন্য ডেডিকেটেড বেড হয়তো 50টাও সারা বাংলাদেশে নাই। আর প্রিফার্ড প্লেস ফর কেয়ার, কোথায় উনি চিকিৎসা নিতে চান, বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে, অথবা অন্য কোনো জায়গায়, এইগুলা একটু ওনাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই শেয়ার ডিসিশন মেকিং, যে আমরা এটা কমিউনিকেশন করব, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট থাকবে, আমরা থাকবো, আমাদের পক্ষ থেকে আরেকজন ডাক্তার বা সিস্টার থাকবে, এবং এটা ডকুমেন্টেড লিখবো। লিখে তাদের সঙ্গে যে ডিসকাশন করা করা হয়েছে, ফ্যামিলি মিটিংটা করা হয়েছে, গোলস অফ কেয়ার কনভারসেশন, গোলস অফ কেয়ার কনভারসেশন বলি আমরা, গোলস অফ কেয়ার, আমরা যে চিকিৎসা দিব তার উদ্দেশ্য। এই কেয়ার হলো অনলি সিমটম ম্যানেজমেন্ট, এখানে আমরা কিউরেটিভ কোনো ট্রিটমেন্ট দেবো না, এটা লিখবো এবং ডকুমেন্টেড করব। আমরা সাইন করব, পারলে পেশেন্ট পার্টিও, যে আমরা সমস্ত আলোচনা বুঝতে পারলাম এবং আমরা এরকম ভাবে চিকিৎসা নিতে সম্মত হইলাম। যদি এরকম ডকুমেন্টেড করা যায় তাহলে সবচেয়ে ভালো। আমরা এতটা ডকুমেন্টেড হয়তো করি না, তবে আমরা যে আলাপ আলোচনা করছি এটা আমরা লিখে রেখে আমাদের সাইন দিয়ে রাখি। পেশেন্টের হয়তো অনেক সময় সাইন পেশেন্ট দেয় না বা অতটুকু ইয়ে করতে পারি না। এবং এই যে প্ল্যান আমরা করলাম, এটা রিভিউ করতে হবে রেগুলারলি, এবং কমিউনিকেট করতে হবে পেশেন্টের যে কি পার্সন যারা আছে, কেয়ার গিভার যারা আছে, প্রাইমারি কেয়ার গিভার, সাধারণত বাবা মা, ছেলে মেয়ে, তাদের কাছে কমিউনিকেট করতে হবে। এবং কেয়ারের কি উন্নতি হলো না অবনতি হলো সেইটাও আমরা আলোচনা করতে হবে। এন্ড অফ লাইফে আমরা 5 প্রায়োরিটি ফর পেশেন্ট ফোকাসড কেয়ার আমরা বলে থাকি। The possibility of dying in next hours or days is recognized and communicated clearly, মানে আগামী কয়েক ঘন্টার মধ্যে অথবা কয়েকদিনের মধ্যে পেশেন্ট চলে যেতে পারেন, মারা যেতে পারেন, এটা কিন্তু পেশেন্টের অ্যাটেন্ডেন্সকে বলতে হবে। না বললে তারা মনে প্রস্তুতি নিতে পারবে না, তখন মারা গেলে হঠাৎ করে কান্নাকাটি গড়াগড়ি শুরু করবে। মেডিসিন ওয়ার্ডে বেশি কান্নাকাটি গড়াগড়ি করে, আমাদের প্যালিয়েটিভ সেট আপে যেহেতু আমরা প্রতিদিনই কিছু কমিউনিকেশন করি, আমাদের এটাতে বেশি একটা অসুবিধা হয় না। পেশেন্টরা এবং তার অ্যাটেন্ডেন্ট প্রস্তুত থাকে যে মোটামুটি একটা খারাপ সংবাদ হয়তো আমাদের যে কোনো সময় আসতে পারে। সেন্সিটিভ কমিউনিকেশন,
আমরা সেন্সিটিভ কমিউনিকেশন বলি, যে পেশেন্টের সঙ্গে মৃত্যু নিয়ে আলাপ আলোচনা করা, এটা অত্যন্ত কঠিন। এই সেন্সিটিভ কমিউনিকেশন উইল টেক প্লেস বিটুইন হেলথ কেয়ার টিম অ্যান্ড দি ডাইং পারসন অ্যান্ড দেয়ার ক্লোজ রিলেটিভস। ক্লোজ রিলেটিভ বলতে কেয়ার গিভার, বাবা মা আত্মীয় স্বজন। ডাইং পারসন অ্যান্ড দোজ আইডেন্টিফাই অ্যাজ ইম্পর্টেন্ট টু দেম are involved in decision about the treatment care to the extent that the dying person wants. লোকটা এই যে রোগীটা যা চায়, ওনাকে আমরা ডিসিশন প্রসেসে নিয়ে আসবো, ওনার কেয়ার গিভারকেও আমরা ডিসিশন প্রসেস নিয়ে আসবো। ওনাদের ফ্যামিলির নিডস গুলা, যে ফিজিক্যাল সিমটম ম্যানেজমেন্ট, সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট, স্পিরিচুয়াল ম্যানেজমেন্ট বা সোশ্যাল ম্যানেজমেন্ট, যতটুকু পারি আমরা এগুলো আইডেন্টিফাই করব, এগুলোর চিকিৎসা দিব, এবং এগুলো নিয়ে ডিসকাশন করব যেন তারা স্যাটিসফাইড হয়। এবং এটা এক্সপ্লোর করতে হবে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, এন্ড মেট অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটুকু আমরা সমাধান করতে পারি ততটুকু সমাধান করার চেষ্টা করব। অ্যান্ড ইন্ডিভিজুয়ালস প্ল্যান অফ কেয়ার, প্রত্যেক পেশেন্টের জন্য এক এক রকমের কেয়ার একটু কম বেশি হতে পারে। যেমন কার্সিনোমা লাং এর পেশেন্ট খেতে খুব বেশি অসুবিধা না, আবার কার্সিনো স্টমাক বা ইসোফেগাস খালি বমি হয়, খেতে পারে না, তাকে প্যারেন্টাল হাইড্রেশন দেওয়া লাগবে, নিউট্রিশন দেওয়া লাগবে, হয়তো আইভি ফ্লুইড দেওয়া লাগতে পারে, বা অ্যামিসল ফ্যাটিসল, এগুলো তো জানেন অনেক সময় আমরা কেভিন প্রিফার, যেটা আইভি ফ্লুইড, যেটা প্রায় 3,000 টাকার মতো দাম, ওটাও দিই। তো খুব বেশি দেওয়া দরকার পড়ে না, দৈনিক 1 লিটারের বেশি দেওয়া পড়ে না। একটা এন্ড অফ লাইফের পেশেন্ট উইদাউট ফুড, উইদাউট ফ্লুইড আপ টু 10 to 14 days বাঁচতে পারে, কিচ্ছু খাবার না দিলে। এত বেশি একটা অসুবিধা হয় না। যাই হোক, ওইগুলো আমরা বলবো না। আমাদের কথা হলো ফুড এন্ড ড্রিঙ্কস আমরা আস্তে আস্তে কমায় দিব, সিমটম কন্ট্রোল করব, সাইকোলজিক্যাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল সাপোর্ট দিব, এবং অ্যাগ্রিড হব কোঅর্ডিনেটেড কেয়ার যেন আমরা তাকে দিতে পারি। আমরা আমাদের নার্সিং স্টাফ, আমাদের কেয়ার গিভার, সবাই মিলে আমরা ভালোভাবে কম্পেশনেট ওয়েতে তাদেরকে চিকিৎসা দিব। রিকগনাইজিং দি লাস্ট ডেজ, এটা রিকগনাইজ করা এবং তাদেরকে বলা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রুগীকে বলতে হবে, যা মনে হয় আমাদের যে রুগী মনে হয় খুব বেশি দিন আমাদের সঙ্গে নাই, এটা বলা না বলতে পারলে একটু অসুবিধা হবে। রুগী মারা গেলে হঠাৎ করে কান্নাকাটি করবে, তো তারা চাবে যে এটা যেন না হয়, মৃত্যু যেন না হয়। কিন্তু মৃত্যু না, মৃত্যু তো হবেই, ক্যান্সারের শেষ পর্যায়ে চলে আসছে অথবা যে কোনো লাইফ থ্রেটনিং ইলনেসের শেষ পর্যায়ে চলে আসছে, উনি আলটিমেটলি মারা যাবেনই। তো ওনাদেরকে এটা অবশ্যই বলতে হবে। ফেলিওর ক্যান হ্যাভ প্রোফাউন্ড ইমপ্লিকেশন অন পেশেন্ট এন্ড দেয়ার লাভড ওয়ান। যদি আমরা না বলতে পারি প্রপার টাইমে যে উনি আমাদের মধ্যে নাই, তাহলে আবার তারা খুব অস্বস্তির মধ্যে পড়ে যাবে। বিং আনওয়্যার ডেথ ইজ ইমিনেন্ট, এটা বলা লাগবে। গেটিং কনফ্লিক্টিং মেসেজ ফ্রম দি হেলথ কেয়ার টিম, হ্যাঁ, এরকম কনফ্লিক্টিং মেসেজ, মানে একজনে বলবো যে 10 দিন 20 দিন ভালো থাকতে পারে, আরেকজন বললো 6 মাস ভালো থাকতে পারে, আরেকজন বললো না 1 দিন। এরকম যেন না হয়, সবাই একই ধরনের মেসেজ যেন কনভে করে। মোর লাইকলি টু ডাই উইথ আনরিজলভড সিমটমস, এরকম কিছু সিমটমস থাকে অনেক সময় যে রিজলভ করা যায় না। যেমন অনেক সময় সিভিয়ার হেডেক থাকে, যেমন ব্রেন মেটাস্টেসিসে হেডেক থাকে এবং রেস্টলেসনেস হয়ে যায়, অনেক সময় দেখা যায় কনভালশন হচ্ছে, এইগুলো অনেক সময় আনরিজলভ থেকে যায়। আমরা চেষ্টা করব আইভি ফ্লুইড এবং অ্যান্টিপিলিপটিক দিয়ে সব সিমটমস কন্ট্রোল করার জন্য। এমনকি যদি শেষ মুহূর্তে বেশি রেস্টলেসনেস হয়ে যায়, তখন মিডাজোলাম আর মরফিন দুইটাই প্যারেন্টালি দিলে তাদের রেস্টলেসনেস, ইরিটেবিলিটি, ডেলিরিয়াম বা এমনকি কনভালশন এগুলো কমে যায়। হ্যাভিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্যার, আপনার সিপিআর, নেট কার্ডিওপালমোনারি কানেকশনটার জন্য রিসাসিটেশন স্যার। আমরা কিন্তু প্যালিয়েটিভ কেয়ার সেটআপে করি না, করে কোনো লাভ নাই, কারণ হ্যাঁ, জি 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 বলেন। স্যার সরি স্যার, হ্যালো, ইন্টারাপ্ট করতেছি। স্যার, আপনার নেট কানেকশনটাতে সামটাইম স্যার আপনার মাঝখানে কিছু কিছু কথা স্যার আমরা শুনতে পাচ্ছি না আর কি। অসুবিধা হয়ে যাচ্ছে না? স্যার, অসুবিধা হচ্ছে না স্যার, মানে শুনতে পাচ্ছি না আর কি, অল্প একটা দুইটা কথা আর কি স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইন্টারনেট কানেকশন ইজ, হ্যাঁ বলছে মাঝে মাঝে একটু ইন্টারাপ্টেড হয়ে যায়। জি, জি স্যার। হ্যাভিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিপিআর, আচ্ছা যাই হোক, আমি দেখি আমাদের নেটে একটু বোধহয় একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, হ্যাভিং দেয়ার সাইকোলজিক্যাল, কালচারাল, স্পিরিচুয়াল নিডস নেগলেক্টেড, অনেক সময় এই সাইকোলজিক্যাল, কালচারাল এবং স্পিরিচুয়াল নিডসগুলো আমরা ইয়ে করি না, আমাদের ইয়াতে আনি না, কনসিডারেশনে আনি না, এটা কিন্তু করা যাবে না।
হ্যাভিং মোর ডিফিকাল্ট বিরিভমেন্ট। বিরিভমেন্ট কেয়ারটা ইম্পর্টেন্ট। বিরিভমেন্ট কেয়ার হলো পেশেন্ট যখন মারা যায়, মারা যাওয়ার পরের 6 মাস পর্যন্ত তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তাদের কেয়ার নেওয়া। ইভেন মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তাদেরকে প্রস্তুত করা, এবং মারা গেলে ডেথ ডিক্লারেশন, ডেথ ডিসক্লোজার, এবং ওনার যে হাতে স্যালাইন, ক্যাথেটার, আইভি ক্যানোলা, ওনের মধ্যে যে ড্রেসিং ট্রেসিং আছে এগুলো ঠিক করে ডিসপোজাল করা, এগুলো কিন্তু বিরিভমেন্ট কেয়ার। পেশেন্ট মারা যাওয়ার সাথে সাথে এগুলো করতে হবে, এবং এগুলো না করলে তারা পেশেন্ট একটু অ্যাংজাইটির মধ্যে পড়ে যাবে, একটু ডিস্ট্রেসের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, আমরা একটু চিন্তা করি। এমন একটা পেশেন্ট, মিসেস ফাতেমা, হু ইজ ডায়াগনোসিস কিজ অফ কার্সিনোমা ব্রেস্ট, পোস্ট অপারেটিভ পেশেন্ট, পোস্ট chemotherapy status with extensive bone metastasis, came to our palliative medicine department with altered consciousness, মানে ড্রাউজি হয়ে আসছে, উইথ অকেশনাল ইরিলিভেন্ট স্পিচ, মাঝে মাঝে একটু অস্পষ্ট উল্টাপাল্টা কথা বলে, কোনো খাবার খাইতে পারে না, নো অরাল ফিডিং ফর লাস্ট 2 days, বাউল মুভড 7 days ব্যাক, 7 দিন আগে একবার পায়খানা হলো, এরপর আর হয় নাই, উইথ গ্রেড 1 বেডসোর, বেডসোরও আছে। পেশেন্ট কিন্তু জটিল, কার্সিনোমা ব্রেস্ট, ব্রেন মেটাস্টেসিস, সিটি, পোস্ট কেমোথেরাপি এবং পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট নেওয়া, পেশেন্ট আনকনসাস, ইরিলিভেন্ট টকিং। এখন এরকম একটা খারাপ পেশেন্টকে আমরা কিভাবে কি করব? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হাউ লং শি ইজ গোয়িং টু সার্ভাইভ? কতদিন তিনি বাঁচতে পারে? রোগীর আত্মীয় স্বজন বলবে, আচ্ছা আমার রোগী তো খুব খারাপ, বুঝলাম, তো কতদিন বাঁচবে? এটা ডাইরেক্টলি বলা খুব কঠিন। তো এটা একটু টেকনিক্যালি বলতে হবে। আমাদের প্যালিয়েটিভ পারফরমেন্স স্কেল, কার্নোফস্কি পারফরমেন্স স্কেল আছে। এই স্কেলে কতগুলো প্যারামিটার আছে, এগুলা দেখে একটা অ্যাভারেজ দিন লেখা আছে বইয়ের মধ্যে, স্কেলের মধ্যে। ওইটা অনুযায়ী আমরা কিছু বলার চেষ্টা করব। তবে অলওয়েজ রেঞ্জ বলবো, ফিক্সড কোনো ডেট বলবো না, ফিক্সড কোনো ডেট বলবো না, 5 দিন 10 দিন বাঁচবে বলবো না, এবং ডাইরেক্টলি বলবো না, ইনডাইরেক্টলি বলবো। যেমন আমরা কার্নোফস্কি পারফরমেন্স স্কেলে একটা পেশেন্টকে পেয়েছি 20 দিন বাঁচবে, তো এখন তার ছেলে বলছে যে আমার পিতা কতদিন বাঁচতে পারে, আমরা এরকম বলার চেষ্টা করব, আপনার পিতার মতো অসুস্থ রোগী সাধারণত 10 থেকে 60 দিন বাঁচতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কম, কোনো কোনো ক্ষেত্রে বেশি। এটা নির্ভর করে পেশেন্টের প্রতিরোধ ক্ষমতা, অবস্থা, তার নিউট্রিশন স্ট্যাটাস, এটা সেটা। মানে ফিক্সড কোনো ডেট না বলার জন্য বলা আছে, একটা রেঞ্জ বলার। আমরা 20 দিন পেয়েছি, তো 20 দিনের আগের 10 দিন, 20 দিনের পরে আরো 30-40 দিন লাগায় বলবো, কারণ ফিক্সড ডেট না বলাটা ভালো। অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার, হোয়াট উইল ইউ ডু অ্যাট দিস কন্ডিশন? এই কন্ডিশনে আপনি কি কি চিকিৎসা দিবেন? Patient has carcinoma breast with extensive metastasis, post-operative patient, post-chemotherapy status, bone metastasis আছে, bone metastasis হলে hypercalcemia হয়, bone pain হয়, dehydration হয়, পেশেন্ট ডেলিরিয়াস অবস্থায় থাকে, উল্টাপাল্টা কথা বলতে থাকে, irrelevant speech, altered consciousness, কোনো মুখে খেতে পারছে না, নো অরাল ফিডিং, ডিহাইড্রেশন আছে, পেশেন্টের কনস্টিপেশন আছে, গ্রেড 1 বেড সোর আছে। ইভালুয়েশন, ইকক স্কেলে আমরা পেশেন্টের আমরা অ্যাসেসমেন্ট করি। ইকক স্কেল 4, মানে 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময় সে বেডে বসে থাকে, এবং নিজের সেলফ কেয়ার বলতে যেটা ফিডিং, তারপরে ইউরিনেশন, মিক্সচুরেশন, কিছুই সে নিজে করতে পারে না। তার প্যালিয়েটিভ পারফরমেন্স স্কেলের মধ্যে 20 to 30% মধ্যে পড়ে, এবং এতে এক্সপেক্টেড লাইফ এক্সপেক্টেন্সি আসে 5 থেকে 41 দিন। কাজে আমরা লম্বা একটা রেঞ্জই বলবো, আমরা ফিক্সড কোনো ডেট 30 দিন 20 দিন এরকম বলবো না। এটা হলো মূল জিনিস। আচ্ছা, ওনারে আমরা কিভাবে ট্রিট করতে পারি? গোলস অফ কেয়ার কনভারসেশন উইথ দি পেশেন্ট অ্যান্ড কেয়ার গিভার, এটা আমরা ফ্যামিলি মিটিং যেটা বলি, এটা ওনাদের সঙ্গে আগে আলোচনা করতে হবে যে পেশেন্টের কি কি অবস্থা আছে, পেশেন্ট কি কি ট্রিটমেন্ট নিয়েছে, এবং কোথায় কোথায় মেটাস্টেসিস, ব্রেইন অ্যান্ড বোন মেটাস্টেসিস আছে, ডিহাইড্রেশন আছে, হাইপার ক্যালসিমিয়া আছে, এগুলো সব বোঝাতে হবে। প্রপার ইভালুয়েশন এবং এসেনশিয়াল ইনভেস্টিগেশন আমরা করতে পারি। বেশি ইনভেস্টিগেশন করাই ক্ষেত্রে পেট স্ক্যান, সিটি স্ক্যান, এমআরআই, এগুলো ইনএপ্রোপ্রিয়েট। হ্যাঁ, একটু সিরাম ক্যালসিয়াম, সিরাম ইলেকট্রোলাইট, একটা ফাস্টিং ব্লাড সুগার, একটা সিবিসি, 4-5টা করতে পারি। আমরা ট্রিটমেন্ট কি দিতে পারি এই পেশেন্টকে? হাইপার ক্যালসিমিয়া যদি থাকে, ক্যালসিয়াম লেভেল যদি 10.5-এর বেশি, 11-এর বেশি হয়, তাহলে আমরা ফ্লুইড সাধারণত দিই, 3 লিটার পার ডে নর্মাল স্যালাইন দিই, অথবা ডিএনএস দিই, নর্মাল স্যালাইন বেটার।
যদি না পাওয়া যায় তাহলে ডিএনএস দেওয়া যায়। আর যদি 14-15 ক্যালসিয়াম হয়ে যায় তখন আমরা নর্মাল স্যালাইন দিই, দেওয়ার পরে 2 দিনে যদি না কমে আমরা জলিন্ড্রনিক অ্যাসিড অথবা এই জাতীয় কোনো ঔষধ দিই যাতে ক্যালসিয়াম লেভেলটা কমে যায়। ক্যালসিয়াম লেভেল কমে গেলে কিন্তু কনসাসনেস ভালো হয়ে যায়। আনকনসাস অবস্থায় পেশেন্ট আনছে, দেখলাম ক্যালসিয়াম লেভেল 14 মিলিগ্রাম/ডিএল, 3 দিন নর্মাল স্যালাইন দেওয়ার পরে 3 লিটার করে, পেশেন্ট কনসাস, ভালো, বেটার। কারেকশন অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সোডিয়াম যদি 120-এর কম থাকে, মানে 135 তো থাকবে, 120-এর কম আছে, আমরা 3% সোডিয়াম ক্লোরাইড, অথবা যদি বেশি 110 হয় 3%, আর যদি 120-এর বেশি হয় তাহলে 0.9% সোডিয়াম ক্লোরাইড দিলেই হয়ে যায়। ফর পেইন রিলিফ আমরা এনএসএইডি দিতে পারি, অ্যাডজুভেন্ট দিতে পারি, মরফিন দিতে পারি, এর সঙ্গে প্রিগাবালিন, অ্যামিট্রিপটিলিন এগুলো যোগাযোগ দিতে পারি। কনস্টিপেশনের জন্য বিসাকোডিল বা ডোরালেক্স এবং অ্যান্টিমিটিক ড্রাগ যেগুলো আছে এগুলো আমরা দিতে পারি। আর আমরা ডেক্সামিথাসোন, যেহেতু ব্রেন মেটাস্টিস আছে, সিভিয়ার বোন পেইন হচ্ছে, তো আমরা ডেক্সামিথাসোন 12 থেকে 16 মিলিগ্রাম/ডে 7 দিন থেকে 10 দিন দিতে পারি। আর বিসফোসফোনেট, যেটা জলিন্ড্রনিক অ্যাসিড আছে, 4 মিলিগ্রাম আইবি আমরা দিতে পারি। তাদের যেহেতু পেশেন্টের ভমিটিং হচ্ছে খুব বেশি এবং ইরিলিভেন্ট টকিং আছে, হ্যালোপেরিডল ইঞ্জেকশন 2.5 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম/ডে দেওয়া যেতে পারে, ভ্যালপ্রেট দেওয়া যেতে পারে যদি কনভালশন হয়, অথবা লেবিটাইরাসিটাম দেওয়া যেতে পারে কনভালশন হলে। এবং বেড সুরের কেয়ার নেওয়া, নিমেটিক বেডের ব্যবস্থা করব, রেগুলার ডেইলি ড্রেসিংয়ের ব্যবস্থা করব, মাউথ কেয়ার, ক্যাথেটার কেয়ারের ব্যবস্থা করব, পোস্টার চেঞ্জ, ফিজিওথেরাপি এবং প্যাসিভ মুভমেন্ট অফ দি লিমস, এগুলো আমরা করব। এবং যদি শ্বাসকষ্ট বেশি হয় তাহলে অক্সিজেন দেওয়া যেতে পারে। 90-র নিচে যদি নেমে যায় পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন স্যাচুরেশন, তাহলে আমরা অক্সিজেন দিব। সাধারণত প্যালিয়েটিভ সেটআপে খুব বেশি অক্সিজেন লাগে না, যদি লাগে তাহলে আমরা দিতে পারি। তো এটা একটা ছোট্ট ম্যানেজমেন্টের কথা বললাম। তো রিকগনাইজিং দি লাস্ট ডেজ অফ লাইফ ইন দি অ্যাবসেন্স অফ রিভার্সিবল কজেস or has declined treatment, if a patient with cancer deteriorates, যদি মান্থ টু মান্থ ডিটেরিয়েট করে তাহলে তিনি 1 মাস বাঁচতে পারেন অথবা কয়েক মাস বাঁচতে পারেন। মান্থলি যদি ডিটেরিয়েট করে, উইকলি যদি ডিটেরিয়েট করে কয়েক সপ্তাহ মাত্র বাঁচতে পারে। ডেইলি যদি ডিটেরিয়েট করে, গতকাল কিছু ভালো ছিল, আজকে আরো কিছু খারাপ হয়েছে, পরের দিন আরো কিছু খারাপ হয়েছে, তাহলে কয়েকদিন মাত্র বাঁচবে। যদি ঘন্টায় ঘন্টায় ডিটেরিয়েট করে পেশেন্ট, তাহলে আমরা প্রগনোসিস বুঝবো যে হি ক্যান অনলি ফিউ আওয়ার্স টু লিভ। এই ডিটেরিয়েশনের লেভেল দেখে আমরা ধারণা করতে পারি পেশেন্ট কত সময় সারভাইভ করতে পারে। এটা আমাদের ধারণার জন্য দরকার, সবগুলো পেশেন্টের অ্যাটেন্ডেন্টের সঙ্গে বলারও দরকার নাই। তবে গ্রস রুল বলা যেতে পারে, যদি খুব দ্রুত ডিটেরিয়েট করে তাহলে সময় খুব কম আছে। আমরা একটা সারপ্রাইজ কোশ্চেন করি পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে, উড ইউ বি সারপ্রাইজড ইফ দ্য পেশেন্ট ওয়ার টু ডাই ইন দি নেক্সট 12 মান্থস? আপনি কি আশ্চর্য হবেন যদি আগামী 12 মাসের মধ্যে পেশেন্টটা মারা যায়? নেগেটিভ অ্যান্সার, না। না, সে মারা যাবে যে এটা, এতে সে আশ্চর্যান্বিত না, তাতে বোঝা যায় যে সে অ্যাকসেপ্ট করে নিছে, সে খেয়াল করছে। নেগেটিভ অ্যান্সার টু দ্য কোশ্চেন ইন্ডিকেটস ফ্রম স্টার্টিং অফ এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং। পরিকল্পনাটা করতে হবে, করে নিউট্রিশন, হাইড্রেশন, সাইকোলজিক্যাল, সোশ্যাল ম্যানেজমেন্ট এগুলো কিভাবে করব সেটা পেশেন্টকে আস্তে আস্তে, কেয়ার গিভারকে, পেশেন্টকে জানিয়ে দিতে হবে। আচ্ছা, ফিচার্স অফ টার্মিনাল ফেজ। টার্মিনাল ফেজ হলো শেষ কয়েক দিন বা কয়েক সপ্তাহ, 2-1 সপ্তাহ, ওই অবস্থায় পেশেন্টের কি অবস্থা হয়? আওয়ার্স টু ডেজ, আমরা 1 থেকে 10 দিন পর্যন্ত ধরে নিতে পারি যে লাস্ট টার্মিনাল ডেজ। তখন ফিজিক্যালি ওয়াস্টেড হয়ে যায়, প্রফাউন্ডলি উইক এবং বেড বাউন্ড থাকে, পেশেন্ট ড্রাউজি থাকতে পারে, ডিসওরিয়েন্টেড থাকতে পারে, গ্রেট ডিফিকাল্টি ইন সলিং, খাইতে পারে না, গিলতে পারে না, লিটল অর নো অরাল ফ্লুইড ইনটেক বা ফুড ইনটেক, অল্টার্ড ব্রিদিং প্যাটার্ন, চাইনিজ টোক্স ব্রিদিং হতে পারে, গ্যাসপিং ব্রিদিং হতে পারে, সাইন্স অফ একদম টার্মিনাল সময় রিডিউসড কার্ডিয়াক ফাংশন হয়ে যায়, হাইপোটেনশন, মটলিং অফ দ্য স্কিন, কোল্ড এক্সট্রিমিটিস, টেকিকার্ডিয়া, উইক পেরিফেরাল পালসেস এরকম হয়ে যায়। এটা কিন্তু একদম টার্মিনাল, এন্ড অফ লাইফের আগের অংশ না, শেষ অংশ। এইরকম পেশেন্ট 1, 2, 3, 4, 5 দিন হয়তো বা
সার্ভাইভ করতে পারে। তখন কিন্তু মুখে যেহেতু খেতে পারে না, প্যারেন্টাল নিউট্রিশন, হাইড্রেশন যাই কিছু কিছু দিই, অল্প করে দিতে হবে। ফ্লুইড কিন্তু ওনার 500 থেকে 1 লিটারের বেশি পার ডে দরকার পড়বে না। বেশি দিলে বেশি সেলিব্রেশন হবে, বেশি ভমিটিং হবে, বেশি সিক্রেশন হবে, র্যাটলিং সাউন্ড বেশি হবে, শ্বাসকষ্ট বেশি হবে। তো ওই মুহূর্তে সেন্সিটিভ কমিউনিকেশন বিটুইন হেলথ প্রফেশনালস অ্যান্ড পেশেন্টস ইজ ভেরি এসেনশিয়াল। কি সেন্সিটিভ কমিউনিকেশন? হোয়ার দি পেশেন্ট ওয়ান্টস টু বি কেয়ার ডিউরিং দ্য লাস্ট ফাইনাল ডেজ। পেশেন্টটা কি হাসপাতালে থাকবে না বাড়িতে থাকবে? ওনার সময় অত্যাসন্ন, বেশি একটা সময় নেয়, কয়েকদিন হয়তো বা কয়েক ঘন্টা হয়তো বাঁচতে পারে। আপনারা যদি এখন বাসায় নিয়ে যেতে চান, ঠিক আছে, আমরা ছুটি দিয়ে দিচ্ছি, বাসায় নিয়ে যান, অক্সিজেন সিলিন্ডার একটা জোগাড় করে নিয়ে যদি অক্সিজেন লাগে, আর যা চিকিৎসা আমরা লিখে দিচ্ছি সেটাই চলবে। সিলিং অফ কেয়ার, ওয়েদার দি ট্রিটমেন্ট উইথ অ্যান্টিবায়োটিক, সিপিআর, এটা কি দরকার না দরকার না? দরকার না। এখন আর অ্যান্টিবায়োটিক দিলে, শেষ 2-3 দিন অ্যান্টিবায়োটিক দিলে এটা গিয়ে কোনো কাজ করবে না। অ্যাসপিরিন দিলে কাজ করবে না, স্ট্যাটিন দেওয়া লাগবে না, সিপিআর দেওয়া লাগবে না। হাইড্রেশন নিউট্রিশন, সেই শেষ মুহূর্তে শেষ 2-3 দিনের মধ্যে খুব বেশি ফ্লুইডেরও দরকার নাই। নিউট্রিশনের জন্য খুব কিছু দরকার নাই, যে অ্যামিসোল ফ্যাটিসোল এগুলোরও খুব একটা দরকার নাই। হ্যাঁ, সিমটম ম্যানেজমেন্ট, তখন কয়েকটা সিমটম থাকে, এই কয়েকটা সিমটম, পেইন, ব্রেথলেসনেস, র্যাটলিং, এগুলার সিমটম ম্যানেজমেন্টটা লাগবে। স্টপিং অফ আননেসেসারি ড্রাগ, যেগুলো দরকার নাই সেগুলা বাদ দিয়ে দেওয়া, অবজারভেশন করা, এবং ইনভেস্টিগেশন। খুব বেশি ইনভেস্টিগেশন তখন দরকার নাই। অনেক সময় তখন পেশেন্টরা কয় যায়, আচ্ছা খারাপ হয়ে গেলে তাড়াতাড়ি আমাদেরকে আইসিইউতে নিয়ে যান, তখন আইসিইউর ইন্ডিকেশন নাই। কিন্তু অনেক ভিআইপি পার্সনরা তখন আইসিইউতে যাইতে চায়, যেতে চাইলে দিতে হবে আর কি। আমরা প্যালিয়েটিভটা তৈরি হয়েছে যে আইসিইউর অ্যাডমিশন কমানোর জন্য। অ্যাড্রেসিং সাইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল নিড, ওইগুলার দিকে একটু সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল নিডের দিকে নজর দিতে হবে। আমরা তখন রিভিউ অফ মেডিকেশন করব, কি করব? সিম্পলিফাই দি মেডিকেশন, স্টপ লং টার্ম প্রোফাইলেকটিক মেডিকেশন সাচ এস স্ট্যাটিন, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগও তখন বেশি দরকার নাই, অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট দরকার নাই, ওয়ারফারিনটাও অত বেশি কোনো ইম্পর্টেন্ট না। স্টপ লেক্সেটিভস, যদি পায়খানা, যদি 1 দিন বা 2 দিন মনে করি যে বাঁচবে, পেশেন্ট আনকনসিয়াস, মনে হচ্ছে যে গ্যাসপিং রেসপিরেশন, তখন আর লেক্সেটিভ খাওয়ার দরকার নাই, অ্যান্টি ডিপ্রেসেন্ট দরকার নাই, এনএসএইডি এগুলো দরকার নাই ফর মরিবান্ড পেশেন্ট। অ্যান্টিসিপেট অ্যান্ড প্রেসক্রাইব দি ড্রাগস ফর কি পেইন ম্যানেজমেন্ট, ব্রেথলেসিসের জন্য, নশিয়া ভমিটিং এর জন্য একটু দেওয়া যায়, কনভালশনের জন্য দেওয়া যায়, ইনট্রাক্টেবল ব্লিডিং এর জন্য, অ্যাজিটেশন অ্যান্ড ডেথ থ্রেটলিং এর জন্য আমরা কিছু চিকিৎসা দিতে পারি। Goals for care in last 24 hours. Ensure the patient comfort physically, emotionally and spiritually. এই তিনটা শব্দ ইম্পর্টেন্ট: ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল কমফোর্টটা আমরা তখন দেওয়ার চেষ্টা করব। মেক দি এন্ড অফ লাইফ ইজ পিসফুল অ্যান্ড ডিগনিফাইড, এটা যেন শান্তিময় হয় এবং সম্মানিত বোধ করে। পেশেন্ট অ্যাটেন্ডেন্ট, আত্মীয় স্বজন, তারা যেন মনে করে না, আমাকে আমার চিকিৎসক, আমার নার্সেস টিম সুন্দরভাবে দেখছে। বাই কেয়ার অ্যান্ড সাপোর্ট গিভেন টু দ্য ডাইং পেশেন্ট অ্যান্ড দেয়ার কেয়ারার্স, মেক দি মেমোরি অফ দি ডাইং প্রসেস অ্যাজ পজিটিভ অ্যাজ পসিবল। যেন তারা মনে করে যে হ্যাঁ, আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষ তো চলে যাবেই, চলে যাওয়া তো আর বন্ধ করা যাবে না। লিস্ট সাম ক্রাইটেরিয়া গুড ডেথের জন্য, কনসেপ্ট অফ গুড ডেথ। আমরা গুড ডেথ কি, মানুষ তো চলে যাবে কিন্তু সুন্দরভাবে যেন মারা যেতে পারে। আমরা এর আগে একবার গুড ডেথের ডেফিনেশন পড়ছিলাম, আপনাদের কি মনে আছে? আচ্ছা, আবার পড়ি। আমেরিকান একটা ইনস্টিটিউট অফ মেডিসিন, তারা বলছে গুড ডেথ কাকে বলে: ফ্রি ফ্রম অ্যাভয়েডেবল ডিস্ট্রেস, নো সাফারিং ফর পেশেন্ট, ফ্যামিলি অ্যান্ড কেয়ার গিভার্স, অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস অ্যান্ড ফ্যামিলি উইশেস, and reasonably consistent with clinical, cultural, religious and ethical standards. এই 4টা ক্রাইটেরিয়া তারা বলছে। আমরা আরো বেশি যোগ করতে পারি, এমনকি যে সে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে পারলো কিনা, ক্ষমা নিতে পারলো কিনা, ধর্মীয় অনুশাসনগুলা মেনে চলতে পারলো কিনা, এগুলাও গুড ডেথের মধ্যে চলে আসবে। একটা মেটালাইসিসে দেখা গেছে গুড ডেথের 11টা কন্ডিশনের কথা বলছে, যে এগুলার উপরে একটু দৃষ্টিপাত করা উচিত। রিলিফ অফ ফিজিক্যাল সিমটমস, পেইন অ্যান্ড আদার ফিজিক্যাল সিমটম, নশিয়া, ভমিটিং, শর্টনেস অফ ব্রেথ ইত্যাদি। ইফেক্টিভ কমিউনিকেশনস বিটুইন কেয়ার গিভার্স,
হেলথ কেয়ার প্রোভাইডার্স, এটা দরকার। দি পারফরমেন্স অফ কালচারাল, রিলিজিয়াস অ্যান্ড আদার স্পিরিচুয়াল রিচুয়ালস, এইগুলা যেন ঠিকঠাক মতো করতে পারে। অনেকেই বলে যে শেষ সময় হইলে আমরা বলেন যে আমরা একটু তোবা আস্তাগফার পড়াবো, আমরা একটু আল্লাহর কাছে, স্রষ্টার কাছে ইয়ে করাবো, ক্ষমা চাওয়াবো ইত্যাদি। রিলিফ অফ ফ্রম ইমোশনাল ডিস্ট্রেস অ্যান্ড আদার সাইকোলজিক্যাল সাফারিংস, সে যখন চলে যাচ্ছে তখন তার স্ত্রী, ছেলে, মেয়েরা তার ইমোশনালি ব্রেকডাউন হবে, কাজে তাদেরকে একটু সাইকোথেরাপি সাপোর্ট এটা দেওয়ার দরকার আছে। অটোনমি উইথ রিগার্ডস টু ট্রিটমেন্ট রিলেটেড ডিসিশন মেকিং, তাদেরকে অটোনমি দিতে হবে, যে তারা যে ডিসিশন নেয় আমরা ওইটাতেই রাজি থাকবো, আমরা জোর করে তাদের উপরে কোনো কিছু চাপাই দেবো না। ডাইং ইন দ্য প্রিফার্ড প্লেস, সে যদি বাড়িতে ইন্তেকাল করতে চায় বাড়িতে চলে যাবে, হাসপাতালে থাকতে চাইলে হাসপাতাল থাকবে। লাইফ ইজ নট বিং প্রলং আননেসেসারি, অনর্থক এই স্যালাইন দিয়া, লাইফ সাপোর্ট দেয়া, আইসিইউর মধ্যে নিয়ে যে লাইফ সাপোর্টে আছে, একদিনের জায়গায় 2 দিন বা 3 দিন 4 দিন, দৈনিক 1 লাখ টাকা করে খরচ, এগুলো করে খুব লাভ হয় না। একটা পেশেন্ট আনকনসিয়াস, মাল্টিপল মেটাস্টেসিস ইন ব্রেইন, স্পাইনাল কর্ড, খামাখা তাকে লাইফ সাপোর্টে দিয়া অনেক পয়সা খরচ করে লাভ নাই। অ্যাওয়ারনেস অফ দি ডিপ সিগনিফিক্যান্স অফ হোয়াট ইজ হ্যাপেনিং, যা ঘটছে এটা কিন্তু তাদেরকে বলতে হবে। সাধারণত আইসিইউতে বাইরের পেশেন্টের অ্যাটেন্ডেন্টরা কিছুই জানে না কি কি হচ্ছে। তো আমাদের প্যালিয়েটিভ সেটআপে পেশেন্ট একদম কাছে আসতে পারে, পেশেন্টের কাছে আত্মীয় স্বজন বসতে পারে, দেখতে পারে, শুনতে পারে, জানতে পারে, এটা বেটার, তাদের স্যাটিসফ্যাকশন হয়। ইমোশনাল সাপোর্ট ফ্রম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, নট বিং এ বার্ডেন অফ ইউনিয়ন, কেউ কেউর জন্য বার্ডেন যেন না হয়। অ্যান্ড রাইট টু টার্মিনেটস অন লাইফ, আমরা ওসব বাংলাদেশে টার্মিনেট করার কোনো ইয়া নাই, আইন নাই। আমরা ওই যে ইয়ের কথা যেটা বলা আছে, ওগুলা আমাদের দেশে অ্যালাউড না বলে আমরা সাধারণত ওগুলার ব্যাপারে আমরা কোনো ডিসিশন নিই না। পেশেন্টের অ্যাটেন্ডেন্স, কন্টিনিউয়াস ডিপ সিডেশন আছে, তারপরে আরো এই ধরনের কিছু কন্ডিশন আছে যেগুলা, প্যালিয়েটিভ সিডেশনটা আমরা করি। তো সিডেশন ছাড়া আরো কিছু প্রসিডিউর আছে যেটা আমাদের দেশে অ্যালাউড না, আমরা সেগুলোর জন্য বলিও না। ইউথানাসিয়া স্যার। ইউথেনাসিয়া, হ্যাঁ ইউথেনাসিয়া, আমি শব্দটা মনে করতে পারতেছিলাম না। ডিসকাশন, বিরিয়ার্স ফর গুড ডেথ ইজ আওয়ার সিস্টেম, আর ইন সাপোর্ট সিস্টেম অলরেডি অ্যাভেলেবল ফর দি কমিউনিটি, আমাদের কমিউনিটিতে অবশ্য তেমন কিছু নাই। হাউ গুড আর দে, লোকাল প্রিফারেন্স অন দ্য প্লেস অফ ডেথ, মোড অফ ডেথ, এগুলো সম্বন্ধে আলোচনা করা। হোয়াট ক্যান উই ডু টু ইমপ্রুভ দি কোয়ালিটি অফ ডেথ অ্যান্ড ডাইং, আমরা যা করতে পারি। বাইরের দেশে তো হসপিস সেন্টার আছে, তাদের আবার আলাদা আলাদা টিম আছে, বেরিবেন্ট টিম, এই টিম, যারা এগুলাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। তাদের হসপিটালে চ্যাপলিন নামে একজন ধর্মযাজক থাকেন, উনি এই ব্যাপারে অনেক কাজ করেন, তাদের নিয়ম অনুযায়ী করেন, কাজেই তাদের এখানে ডিস্ট্রেস কম। আর আমাদের দেশে তো যৌথ ফ্যামিলি কালচার, এখানে দেখা যায় যে হসপিটালে অনেক আত্মীয় স্বজন চলে আসেন, এটা একদিক দিয়ে ভালো, মানুষ একা ফিল করে না। বাইরের দেশে কিন্তু মানুষ খুব একা ফিল করে, অনেক সময়ই দেখা যায় একা একা হাসপাতালে যায়, ওখানেই অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং, এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং এগুলা করে একা একাই মারা যায়, কোনো আত্মীয় স্বজন নাই, ছেলে মেয়ে হয়তো একটা আছে অস্ট্রেলিয়া, একটা আছে কানাডা, তিনি মারা গেলেন ইংল্যান্ডে, এরকমটা অনেক দেশে হয়। তো যাক, 4 steps অফ ম্যানেজিং টার্মিনাল ইভেন্টস: অ্যান্টিসিপেশন, প্রিপারেশন, ফেসিং দ্য ইভেন্টস অ্যান্ড বেরিভমেন্ট কেয়ার। তো প্রিপারেশনের জন্য প্রিপেয়ার দি পেশেন্ট, প্রিপেয়ার দি ফ্যামিলি, ডিলিং উইথ দি ইস্যুস লাইক হোয়েন উইল বি ইট, হোয়াট ইট উইল বি লাইক, হোয়ার টু ডাই, হোম টু বি প্রেজেন্ট, কে কে থাকবে, উইথ হেল্ডিং দি ফুটাইল ট্রিটমেন্ট, আমরা শক্ত শক্ত কোনো চিকিৎসা তখন শেষ মুহূর্তে দিব না। আনফিনিশড বিজনেস থাকলে তার সঙ্গে আলাপ করবো, সিডেশন সঙ্গে আলাপ করবো, অক্সিজেন দেওয়া লাগে কিনা, অনেক সময় তারা চায় যে অক্সিজেন লাগে, আসলে প্যালিয়েটিভ সেটআপে খুব বেশি অক্সিজেন লাগে না, যদি সিওপিডি, সিভিয়ার ইনফিউশন বা নিউমোথোরাক্স এরকম পেশেন্ট না হয়। ব্লাড ট্রান্সফিউশন খুব বেশি প্রয়োজন পড়লে লাস্ট 2-3 দিনে দেওয়া যায়, না হয় দেওয়ার দরকার নাই। হাইড্রেশন, নিউট্রিশন, খুব কম পরিমাণ হাইড্রেশন নিউট্রিশন দরকার হয়। অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট শেষ 2-3 দিনে কোনো কাজ করে না। স্পিরিচুয়াল ইস্যুস থাকলে এগুলো নিয়ে ডিটেলস ডিসকাশন করতে হবে। ফিজিক্যাল সিমটম রিলিফ, প্ল্যানিং ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকো স্পিরিচুয়াল ইস্যুস, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তখন যদি আমরা ড্রাগ দিতে চাই টার্মিনাল সময়ে যখন আর 2-1 দিন বাঁচবে, তখন সাবকিউটেনিয়াস রোড
বা সাবলিঙ্গেল রোড অথবা পাররেক্টাল রোড অথবা সিরিঞ্জ ড্রাইভার দেওয়া সাবকিউটেন্স রোডে দিতে পারি, অথবা ইন্ট্রাভেনাস রুটে আমরা কিছু ড্রাগ বা নিউট্রিশন অথবা ফ্লুইড দিতে পারি। টার্মিনাল সিমটমসের মধ্যে ডেট রেটাল থাকে, অ্যাট্রোফিন 1 মিলিগ্রাম অথবা গ্লাইকোপারিনিয়াম। এগুলা আমরা যদি জিহ্বার মধ্যে দিয়ে দেই, মুখের মধ্যে দিয়ে দিই, তাহলে সিক্রেশনগুলো কমে যাবে এবং ডেথ রেটলিং কমে যাবে। অনেক সময় মিডাজোলামও দেওয়া যেতে পারে। নয়েজি টেকিপনিয়া বা মরিবান কন্ডিশনে যখন আসে তখন মরফিন 1.5 to 3 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি অথবা আইভি দেওয়া যেতে পারে। মিডাজোলামও দেওয়া যেতে পারে 2 to 3 মিলিগ্রাম। নশা ভমিটিং এর জন্য তখন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিমিটিক দরকার, সঙ্গে অ্যান্টিসিক্রেটরি দেওয়া যাইতে পারে। তো অ্যান্টিবায়োটিকের মধ্যে হ্যালোপেরিডলের তখন খুব ভালো কাজ করে। আর অ্যান্টিসিক্রেটরি হিসাবে অ্যাট্রোপিন বা গ্লাইকোপারিনিয়াম কাজ করে। পিনের জন্য মরফিন 2.5 to 5 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি আইভি 4 আওয়ারলি দেওয়া যেতে পারে। অ্যাজিটেশন রেস্টলেসনেস থাকলে মিডাজোলাম আমরা 2.5 to 5 মিলিগ্রাম আইভি দিতে পারি। আর ডেলিরিয়াম থাকলে হ্যালোপেরিডল 1.5 to 5 মিলিগ্রাম প্লাস মাইনাস মিডাজোলাম আমরা দিতে পারি। তো ডেলিরিয়াম তো অনেক কারণে হতে পারে। কি কি কারণে ওইরকম আমরা ম্যালিগন্যান্ট পেশেন্ট গুলোর হয়? ব্রেন ম্যাটস এর জন্য, মেটাবলিক কারণে হতে পারে, ড্রাগস এর জন্য হতে পারে, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, অর্গান ফেলিওর, হাইপোক্সিয়া, এইসব কারণে ডেলিরিয়াম হতে পারে। উল্টা পাল্টা বকাবকি করে, কোন সময় জ্ঞান ফিরে যায়, কোন সময় অজ্ঞান হয়ে যায়। তখন হ্যালোপেরিডল 5 to 10 মিলিগ্রাম আইভি প্লাস মাইনাস মিডাজোলাম 0.75 মিলিগ্রাম, 0.7 না 7.5 মিলিগ্রাম আমরা দিতে পারি। আর রেস্টলেসনেস এটাও আমরা এই মিডাজল আমার ইয়েতেই ঠিক হয়ে যাবে। আর রেস্টলেসনেস কারণের মধ্যে অনেকগুলা: পেইন, প্রাইটাস, বাউল ব্লাডার ডিজঅর্ডার, অ্যানোরেক্সিয়া, ডিসনিয়া, অ্যাংজাইটি, একাথেসিয়া, ডেলিরিয়াম, অ্যাডিশন আর উইথড্রল অফ বেনজোডাইজেপিন, স্টেরয়েডস, এগুলো আমাদের জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। উইথড্রল অফ অ্যালকোহল, নিকোটিন যদি আগে থেকে অভ্যাস থাকে, ড্রাগস রিডিউসিং সিজার্স, তাদের উইথহোল্ড করা কঠিন হয়ে যেতে পারে। এবং আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, পিএড বা বিটেরফেনন, এইগুলাকে স্টপ করা আমাদের তখন কঠিন হয়ে যেতে পারে, তাতে রেস্টলেসনেস অনেক সময় বেড়ে যায়। তবু আমাদের এগুলা করতে হবে। এইগুলার জন্য আমরা কি কি করতে পারি? ট্রিট দি কজ ইফ আইডেন্টিফাইড, আনরিলিভড ফিজিক্যাল সিমটমস, ইমোশনাল ইস্যুস, ডেলিরিয়াম, ড্রাগস, এই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখবো। ডিহাইড্রেশন থাকলে অল্প একটু রিহাইড্রেট করব, 500 থেকে 1000 ml পার ডে হলে যথেষ্ট হবে। আমরা নর্মালি আমরা 2.5 থেকে 3 লিটার ফ্লুইড দরকার হয়, কিন্তু তখন টার্মিনাল সময় খুব বেশি লাগে না, 500 থেকে 1000 ml এনাফ। ইফ নো ডেলিরিয়াম তখন মিডাজোলাম দিতে পারি। ইফ ডেলিরিয়াম, হ্যালোপেরিডল প্লাস মাইনাস মিডাজোলাম আমরা দিতে পারি, তাতে বেশ ভালো কাজ হবে। রিটেনশন অফ ইউরিন অথবা ইনকন্টিনেন্স হয়, তখন এটার কারণ হতে পারে ইনটেনশনের জন্য, ড্রাগসের জন্য, উইকনেসের জন্য, প্রোস্টেটিক এনলার্জমেন্টের জন্য, অথবা ইনকনসিস্টেন্ট সেকেন্ডারি টু রিটেনশন অথবা ক্যাথেটারাইজেশন। এইসব অবস্থায় আমরা এইগুলা চিকিৎসা করব। মায়োক্লোনাস হয় মাঝে মাঝে, জার্কি মুভমেন্ট অফ দি লিম্বস হয়। তো ইপিলিপ্টিফর্ম ফেনোমেনন, এনকেফালোপ্যাথির জন্য হতে পারে। এগুলোরও আমরা চিকিৎসা দিব যতটুকু সম্ভব পারা যায়। উইথড্রল অফ ড্রাগসের জন্য এটা হতে পারে অর্গান ফেলিওর, হাইপোক্সিয়া, সেরিব্রাল ইডিমা, এগুলোর জন্য হতে পারে, হাইপোনাট্রিমিয়ার জন্য, হাইপোগ্লাইসেমিয়ার জন্য হতে পারে। সিমটোমেটিক ট্রিটমেন্ট কি দিব? ডায়াজিপাম 2.5 to 5 মিলিগ্রাম পার ডোজ, ম্যাক্সিমাম 20 মিলিগ্রাম পার ডে, অথবা মিডাজোলাম 5 to 10 মিলিগ্রাম পার আওয়ার, ম্যাক্সিমাম 30 মিলিগ্রাম পার ডে সাবকিউটেনিয়াসলি। মিডাজোলামটা একটু বেশি ডোজেই দেওয়া যায়। ক্লোনাজিপাম 0.5 মিলিগ্রাম আওয়ারলি, ম্যাক্সিমাম 1 to 2 মিলিগ্রাম পার ডে, ওরালি অথবা সাবলিঙ্গুয়ালি অথবা সাবকিউটেনিয়াসলি। 4 আওয়ারলি মনিটরিং, পেশেন্টের রেগুলার মনিটরিং এবং আপডেটগুলো লিখে রাখতে হবে। লিখে না রাখলে কোন সময় ইন্তেকাল করে যায় সেগুলো নিয়ে একটু ঝামেলা হয়ে যাবে, যে পেশেন্ট পালস কেমন, প্রেশার কেমন, কনসাসনেস কেমন, জার কেমন, ডিহাইড্রেশন কেমন, ফিডিং কেমন, নিউট্রিশন কেমন, এগুলো সব লিখে রাখতে হবে। প্রত্যেক পেশেন্টের প্রোগ্রেস নোট, পেশেন্ট পেইন ফ্রি কিনা, রেস্টলেস কিনা, রেসপিরেটরি সিক্রেশন টিক্রেশন কেমন আছে, পেশেন্ট ইজ নট নসির, বমি করছে কিনা, ডাজ নট অ্যাপিয়ার ডিজনিক, মাউথ ইজ ময়েস্ট অ্যান্ড ক্লিয়ার, নো ইউরিনারি প্রবলেম, মেডিকেশন আর গিভেন অ্যাজ মাস অ্যাজ পার প্রেসক্রিপশন। 12 ঘন্টা পর পর মনিটরিং, এগুলো সব লিখে রাখতে হবে। পজিশন ইজ কমফোর্টেবল টু দি পেশেন্ট, নো বাউল প্রবলেম, অ্যাপ্রোপ্রিয়েট ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড রিলিজিয়াস সাপোর্ট ইজ গিভেন টু দি পেশেন্ট অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স। Needs of the family assisted
and awareness of the condition should be done to the attendant. ডিউরিং ডেথ মারা যখন যায় তখন গুড কমিউনিকেশন পেশেন্টের অ্যাটেন্ডেন্ট নিয়ে একটু বসতে হবে। একজনে হয়তো ডেথের কাছে থাকলো, আরেকজন হয়তো তাদের আত্মীয় স্বজনের সঙ্গে বলতে শুরু করলো যে আমরা সমস্ত রকম চেষ্টা করছি, বাট ওষুধ হয়তো বা অত কাজ করছে না, আলটিমেটলি হয়তো উনি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তাদের সঙ্গে একটু রেপোর্ট বিল্ডিং করতে হবে, একটু রিলেশনশিপ ডেভেলপ করতে হবে, যেন তারা মানে খুব কান্নাকাটি আবেগ তাড়িত না হয়ে পড়ে। প্রম্পট ভেরিফিকেশন অ্যান্ড সার্টিফিকেশন অফ ডেথ সার্টিফিকেট তাড়াতাড়ি তৈরি করতে হবে। এবং এই যে স্যালাইন সেট, ক্যানোলা, ক্যাথেটার বা অন্যান্য যে ইকুইপমেন্ট লাগানো আছে এগুলো তাড়াতাড়ি সরে যেতে হবে ইন্তেকাল করার পরে, মারা যাওয়ার পরে। রিমুভাল অফ ড্রাগস অ্যান্ড ইকুইপমেন্ট বিং অ্যাভেলেবল টু আনসার দি কোশ্চেন গোজ এ লং ওয়ে টু রিডিউস দি অনগোয়িং ডিস্ট্রেস। যারা যা যা প্রশ্ন করবে তা তাদেরকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। কনভারসেশন ফর বেরিভমেন্ট কেয়ার, কোথায় দাফন করবে, কিভাবে নিবে, কারা কারা দাফনে অংশগ্রহণ করবে, এই সম্পর্কেও তাদের সঙ্গে একটু আলোচনা করা দরকার। এটা আমরা টার্মিনাল মুহূর্তে অনেক সময় করি। তো আমরা একটা দেই, সিনারিও আপনাদেরকে দেই, দেখি আপনারা একটু মনে মনে এটা নিয়ে একটা ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেন। একটা 65 years old পেশেন্ট উইথ কার্সিনোমা লাং উইথ লিভার অ্যান্ড ব্রেন মেটাস্টেসিস who came to you with complaints of moderate ascites, fever, and drowsiness, and occasional hallucination, and also stopped her oral intake. On examination, you find the vitals are normal, no signs of dehydration. His family is concerned about the noisy breathing, death rattling হচ্ছে, জোরে জোরে খ খ করে আওয়াজ হচ্ছে, and thinking that he might be suffering a lot. They demand for continuous oxygen support and IV nutrition. So, how will you manage this situation? Enlighten on the basis of the approach to communicate with the family, breaking the bad news, goals of care conversation, symptom management plan in brief, and any need of oxygen and parental nutrition should be discussed. তো আসলে কি ওনার এই মুহূর্তে নিউট্রিশন, খুব পেশেন্ট তো একদম টার্মিনাল মুহূর্তে আছে, 2-3টা মেটাস্টেসিস আছে। তো যে সাউন্ডটা হচ্ছে এটা ডেথ র্যাটলিং ডিউ টু সিক্রেশন আর কালেক্টেড ওভার ভোকাল কর্ড। তো ভোকাল কর্ডের উপরে অনেক সিক্রেশন জমলে ওর ভিতরে দিয়ে শব্দ আসলে বেশ গড় 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 শব্দ হয়। তো এই শব্দ কমানোর জন্য আমরা গ্লাইকোপারিনিয়াম বা অ্যাট্রোফিন ড্রপ দিতে পারি। আর যত ফ্লুইড বেশি দিব তত সিক্রেশন বেশি হবে, তত আওয়াজ বেশি হবে। ওই মুহূর্তে ক্যাভিন পেরিফার বা এমিসল ফ্যাটিসল দিয়ে কোনো লাভ হবে না, কোনো নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট হবে না। তো আমরা কি কি করব, যে কেমনে কমিউনিকেশন করব, কেমন ব্রেকিং দ্য ব্যাড নিউজ করব, গোলস অফ কেয়ার কনভারসেশন এবং ডিসক্লোজার অফ ডেথ, একসময় মৃত্যু হয়ে যাবে সেটা সম্বন্ধে আলোচনা করব। আর ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, কিভাবে আমরা তৈরি করতে পারি। থ্যাংক ইউ, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে একটু বলেন। শোনা পুরোপুরি হয়তো যায়নি, মাঝে মাঝে মধ্যে ইন্টারনেট একটু ডিস্টার্ব করেছে। জনাব সানি সাহেব, আপনি বলুন, আমাদের প্রায় শেষ, প্রশ্ন থাকলে সবাই একটু বলুক। আহ, আপনি স্যার, আপনাকে আগে স্যার থ্যাংক ইউ স্যার, এত সুন্দর করে স্যার জিনিসটা প্রেজেন্ট করছেন। এত কমপ্লেক্স একটা জিনিস, আমি সবার কাছে অনুরোধ করবো যে ফ্লোর ইজ ওপেন, কারো কোনো কোয়ারিজ থাকলে স্যারকে যেন কোশ্চেনটা করেন। স্যার, আমার একটা ছোট কোশ্চেন ছিল হ্যাঁ অ্যাকচুয়ালি। বলেন। যে কেসটা নিয়ে আমরা আলোচনা করলাম, এই যে পেশেন্টের একদম লাস্ট মোমেন্টে হুম। অক্সিজেন সাপোর্ট, আইভি নিউট্রিশন এগুলা অ্যাকচুয়ালি দরকার নাই স্যার, এটা আমরাও বুঝি। কিন্তু পেশেন্ট পার্টি এসে যখন আমাদের কাছে রিকোয়েস্ট করে বা আমরা দিচ্ছি না, এটা তারা মানতে চায় না কিন্তু স্যার, তারা তখন অ্যাগ্রেসিভও এক হয়ে যায় লিটার অনেক করে সময় দিয়ে যে রাখবেন, কেন এক দেওয়া হবে লিটার না। করে একটু দিয়ে রাখবেন, কি জি করবেন, স্যার, এটাই জানতে চাচ্ছি যে মারামারি আমরা যেন না দিয়ে হয়। রাখবো কিনা। মারামারি এটাই প্রিভেন্ট স্যার। করতে হবে, কাজে এখানে মেডিকেল ইথিক্স যাই বলে মারামারি প্রিভেন্ট করতে হবে। 1 লিটার করে একটু করে নিয়ে নাকে দিয়ে রাখবেন, যাতে মানে আপনি আপনার সিচুয়েশন কন্ট্রোল করতে পারেন।
অবশ্যই স্যার, আর থ্যাংক ইউ স্যার নিউট্রিশন এটার যদি জন্য। তারা চায়, একটা আইবি স্যালাইন লাগাই দিবেন, গেলে গেল, 10 ড্রপে যাবে, 15 ড্রপে যাবে, অসুবিধার কিছু নাই। সিচুয়েশন কন্ট্রোল করতে হবে, সিচুয়েশন কন্ট্রোল ইজ দি মেইন ইম্পর্টেন্ট থিংস। বলেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আসলে এন্ড অফ লাইফের সবাই একটু ভেঙে পড়ে, তাদেরকে ম্যানেজ করা ভেরি ডিফিকাল্ট। আর আমাদের এন্ড অফ লাইফ কেয়ারের আলাদা টিম নাই। বাইরের দেশে হসপিসে এন্ড অফ লাইফ কেয়ারের আলাদা টিম আছে, বিরিভমেন্ট কেয়ারের যে মারা যাওয়ার পরের যত্ন নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স এবং আলাদা টিম আছে। এমনকি ডেড বডিটা বাসায় পৌঁছায় দেওয়ার জন্য তাদের আলাদা টিম আছে। আমাদের যে যেমন ধরেন আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজের সঙ্গে বা কক্সবাজার মেডিকেল কলেজের সঙ্গে সংশ্লিষ্ট, একটা পেশেন্ট মারা গেলে তাকে কিভাবে গোসল করাবে, বাড়িতে নিবে, এগুলার কোনো প্ল্যান পরিকল্পনা হাসপাতালেরও নাই, পেশেন্ট অ্যাটেন্ডেন্টেরও নাই, তারা অভিজ্ঞতাও নাই। অ্যাম্বুলেন্সের কাছে গেলে কয় 20,000 টাকা, 10,000 টাকা। তখন যে তারা কি বিড়ম্বনায় পড়ে, তাদের পকেটে পয়সাও থাকে না। আর অ্যাম্বুলেন্স ওয়ালাগুলা তখন ভেরি অ্যাগ্রেসিভ হয়ে যায় খুবই। আমাদের সেই যে শান্তি, সাম্যতা, তারপরে কম্পেশন, সিম্পেথি, এমপ্যাথি, এই শব্দগুলো আসলে অনেক ক্ষেত্রেই তখন অ্যাবসেন্ট থাকে। তো প্যালিয়েটিভ কেয়ার চেষ্টা করবে যতটুকু প্রমোট করতে পারে। আপনারা ইনশাল্লাহ এগুলোর অ্যাম্বাসেডর হবেন, আপনারা এগুলো প্রমোট করার চেষ্টা করবেন। কথা বলার মধ্যে অনেক কিছু আর্ট আছে। আপনি যদি সুন্দর করে তাদেরকে বুঝাই দিতে পারেন, হয়তোবা তারা আপনার কথায় অত্যন্ত সন্তুষ্ট হবে, আপনাকে ধন্যবাদ দিবে। আগের থেকেই আস্তে আস্তে একটু একটু করে ফ্যামিলি মিটিং করে, গোলস অফ কেয়ার কনভারসেশন করে আস্তে আস্তে আগাতে হবে। তাদের কাছে লুকায় রাখা যাবে না, ডেথ ইজ ইমিনেন্ট, এই কথা বলতে হবে। We are treating your mother or father. We are giving all medications, but the drugs probably are not working, and probably he or she is leaving us. এই কথাটা বলতে হবে যে তিনি সম্ভবত আমাদেরকে অল্প সময়ের মধ্যেই ছেড়ে চলে যাবেন। এটা না বললেই বরং বিপদ, বললে ভালো। আইসিইউ সেটআপে কিন্তু এই কথাগুলো বলে না, যার জন্য আইসিইউর বাইরে আপনারা দেখছেন কিনা, আমিও একবার আইসিইউর বাইরে গিয়া এই কয়েক ঘন্টা বসে আছি। ও, আইসিইউতে তো ডাক্তার সাহেবরা সাধারণত বেশি একটা বলেন না। কোন কোন আইসিইউতে হয়তো 5টার সময় আমাদের কোনো একজন মেডিকেল অফিসার সাহেবের মতো একজন আইসা কনভারসেশন করে। তো বাইরের দেশে রেগুলার মনিটরিং এবং কনভারসেশন গুলা করে, আপডেট গুলা জানাইলে পেশেন্টের জন্য ভালো হয়, অ্যাটেন্ডেন্টের জন্য ভালো হয়। প্যালিয়েটিভ কেয়ার কিন্তু একদম ওপেন, পেশেন্টের অ্যাটেন্ডেন্টরা পেশেন্টের কাছাকাছি থাকতে পারে, তাদের মনের যে কষ্ট, আকুতি মিনতি, এগুলা পেশেন্টের কাছে জানতে পারে। অনেক সময় এরকম আসছে, একজন পেশেন্টের এক ছেলে আমেরিকা থেকে চলে আসছে, যখন বাবার অবস্থা খারাপ, আইসিইউতে আইসিইউতে চলে আসছে, তখন খালি আইসিইউতে আসছে, আইসা পৌঁছছে, কিন্তু পৌঁছে আইসিইউর ডাক্তার সাহেবকে বলছে আমি আমার বাবাকে একটু আঙ্গুলে ধরতে চাই। তো ডাক্তার সাহেব আর পারমিশন দেন নাই। তো সে খালি কান্নাকাটি করলো যে আর কিছুক্ষণ পরেই মারা গেছে, যে আমি আমার বাবাকে ধরতে পারলাম না। এই যে ধরতে পারা, একটু ক্ষমা নেওয়ার জন্য বলা, এটা কিন্তু মানুষের অনেক কিছু। কাজী এখানে স্পিরিচুয়াল ওয়েলবিং এর দিকে আমাদের জোর দিতে হবে, কারণ ফিজিক্যাল ট্রিটমেন্ট তো তখন ইনইফেক্টিভ। ফিজিক্যাল ট্রিটমেন্টে মাল্টিপল মেটাস্টেসিস বা এন্ড অফ লাইফের পেশেন্ট খুব বেশি কিছু করার নাই, যদিও আমরা দেখাই যে অনেক কিছু করি। বাইরের দেশে কিন্তু খুব বেশি কিছু করে না। যখন তারা সিলেক্ট করে যে পেশেন্ট এন্ড অফ লাইফ কেয়ারে চলে গেছে, ইভেন টার্মিনাল কেয়ারে যখন গিয়েছে, তখন তো তারা কোনো ট্রিটমেন্ট তেমন বেশি কিছু দেয় না। কিন্তু আমরা বাংলাদেশে তখনও অ্যান্টিবায়োটিক গুলা রাখি। ইভেন কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টি ডায়াবেটিক অ্যাসিস্ট্যান্ট আছে, পেশেন্ট অ্যাটেন্ডেন্টে বন্ধ করতে দিচ্ছে না, আমি বন্ধ করলে তিনি খাওয়াই দেয়, কি করব? আচ্ছা ঠিক আছে, চলো। আর কিছু প্রশ্ন করবেন? হ্যাঁ, সানি সাহেব। স্যার, আহ, আমি রিকোয়েস্ট করব সবাইকে যে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই চ্যানেলটা ইউজ করার জন্য। আর স্যার, আপনার সাথে কথা হচ্ছিল যে স্যার নেক্সট মঙ্গলবার দিন আমরা পেলিটিভ কেয়ার ইমার্জেন্সিস নিয়ে ক্লাস ইমার্জেন্সি নিয়ে আছে। আলাপ আলোচনা করবো, জি। ইমার্জেন্সি তো জি স্যার। অনেকগুলা, প্রায় 20টার মতো, এর মধ্যে সবগুলা তো আলোচনা করা যাবে না, আমরা মেজর মেজর গুলাই আলোচনা করব। ওকে স্যার। সো সবার প্রতি মানে আপডেটটা শেয়ার করা যে আগামী হুম। মঙ্গলবার দিন
স্যার আমাদের দুইটার সাথে সময়। প্যালিয়েটিভ কেয়ার ইমার্জেন্সি 2টার সময় ক্লাসটা হবে। হ্যাঁ, সবাই উপস্থিত থাকবেন স্যার। আমাদের এন্ড থেকে স্যার এতটুকুই স্যার, আপনি চাইলে স্যার ক্লোজ করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ।